देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। রিনা আক্তারের মাথায় পানি ঢালছে তার মেয়ে পৃথা। সে খুশিতে মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু কাউকে সেটা জানতে দিল না। সবাইকে বলল শরীর দুর্বল থাকায় এমনটা হয়েছে। তবে সুগা কিছুটা আঁচ করতে পারলো। গত রাতের বলা জাংকুকের কথাগুলো ওর বেশ মনে আছে। ভাইকে নতুন কোনো নাম দিতে হলো না ভেবে ও স্বস্তির হাসি হাসলো। ইয়নজুন জাংকুকের গ্যাংয়ের ছেলেদের যেতে দিল না। তিনি তাদের নাস্তা না করিয়ে কিছুতেই ছাড়বেন না। কিন্তু যখন তিনি শুনলেন জাংকুক রাতেই কোনো এক রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে রেখেছে আর সেই খাবারগুলো সাকিবেরা সাথে করে এনেছে, তখন তিনি ভীষণ মনক্ষুণ্ণ হলেন। কমপক্ষে 100 জন খেতে পারবে এই পরিমাণ খাবার তারা এনেছে। বাধ্য হয়ে ইয়নজুন সেই খাবারগুলোই সবাইকে দিল। বাকি খাবারগুলো প্রতিবেশীদের বাড়িতে দিলেন। এতে রিনা আক্তারের মনে ভীষণ রাগ। সে কাউকে বুঝতে দিল না। সে চেয়েছিল খাবারগুলো তার বাবার বাড়িতে পাঠাবে। জিমিন তখনও ঘুমোচ্ছে। গিয়ে ওকে ডেকে তুলল। রুমের বাইরে এসে এত আয়োজন দেখে জিমিন হা হয়ে তাকিয়ে আছে। সবকিছু শোনার পর ও ধরেই নিয়েছে জাংকুকের মাথায় সমস্যা আছে। শাশুমা, শুনলাম আপনার নাকি শরীর খারাপ। প্রেশার বেড়েছে নাকি কমেছে? বারান্দায় রিনা আক্তারকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো জাংকুক। জাংকুকের মুখে এমন অদ্ভুত ডাক শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রিনা আক্তার। সে বোঝার চেষ্টা করছে জাংকুকের মনোভাব, কিন্তু ব্যর্থ হলেন। তবুও সিদ্ধান্ত নিল জাংকুককে যে কোনো উপায়ে হাতে রাখতে হবে। আর কইও না বাবা, 2 দিন আগে থাইকাই শরীরটা ভালো নাই। মাইয়াটা বাড়ি থাইকা যাওনের পর থাইকা ওর জন্য মনটা পড়ে। আমারে যেমন ভালোবাসতে আমিও তারে তেমনই ভালোবাসতাম। ওর মুখেই আমি প্রথম মা ডাক শুনেছিলাম। আমার সেই মাইয়াটা এই বাড়িতে থাকবো না ভাবলেই বুকের মধ্যে কেমন ব্যথা করে। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন রিনা আক্তার। ইস, আপনার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। এক কাজ করি, তে আরো কিছুদিন এখানেই থাকুক, আপনার সেবা করুক। ওর চিন্তা করে আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না শাশুমা। আপনাকে আমারও ভীষণ ভালো লেগেছে। আমিও না হয় ঈদের সাথে এখানেই থাকবো। এই গ্রামের পরিবেশ আমার ভালো লাগে। শ্বশুর মশাইয়ের পুকুরও আছে দেখলাম। প্রতিদিন পুকুরে গিয়ে মাছ ধরবো, আর প্রতিবেলায় গরম ভাতের সাথে মাছের ঝোল। আহ, কি মজা! এখানকার বাজারেও নাকি টাটকা সবজি পাওয়া যায় শুনলাম। এছাড়া নদীতেও নাকি প্রচুর মাছ আছে। এখানে থাকতে খারাপ লাগবে না আমার। জাংকুকের কথা শুনে চমকে উঠলেন রিনা আক্তার। জাংকুক যেভাবে বলল, ওরা এখানে থাকলে হাট বাজার তার স্বামীকেই করতে হবে, তাতে অনেক খরচ হবে। কিন্তু এত খরচ কিছুতেই করতে চান না তিনি। এসব কি কও বাজান? বিয়ের পর মাইয়াদের আসল ঠিকানা হইল শ্বশুর বাড়ি। এখানে থাকলে মানুষজন নানান কথা কইব। এতে কইরা তোমার বাপ দাদার সম্মান মাটিতে মিশা যাইব। আর আমি সেটা হইতে দিবার পারি না। আমি মা হইয়া তোমাদের অসম্মান সহ্য করবো কেমনে কও? হ্যাঁ, ঠিক কথাই বলেছেন শাশুমা। আপনি সত্যি আমাদের নিয়ে কত চিন্তা করেন। তুমি খাইছো বাজান? এত খাওন কেউ কেনে? বড় ভাবি পাড়ায় কতজনকে খাওয়ার গুলান দিল। একদিনে এত খাওয়ার না কিনে কালকের জন্য কিছু রাখতা। কালকেও ওরা এগুলান নিয়ে আইতো। পাগল ছেলে, চিন্তা ভাবনা কইরা কাজ করতে হয়, বুঝলা? হ্যাঁ, খেয়েছি। আপনি ঠিকই বলেছেন, একসাথে এত খাবার কেনা ঠিক হয়নি। কিন্তু কি করব বলুন তো? আমরা যে এভাবেই বাজার করে অভ্যস্ত। আমি তো আর যেন তেন বাড়ির ছেলে নই। এই বাজারগুলো আমার কাছে কিছুই নয়। আসলে যারা আগে কখনো এমন কিছু চোখে দেখেনি, এটা তাদের কাছে অনেক, তাই না শাশুমা? কিন্তু এগুলো আমার বা আপনার কাছে কোনো ব্যাপার না, তাই না? জাংকুকের কথা শুনে মুখ কালো হয়ে গেল রিনা আক্তারের। মুখের ভেতরটা তিতা তিতা লাগছে, যেন কেউ করলার রস ঢেলে দিয়েছে।
কিন্তু জাঙ্কুককে কিছু বলার মতো ভাষা এই মুহূর্তে তার মনে আসলো না। তাই সে কষ্ট করে হেসে নিজের রুমে চলে গেল। হই হুল্লোড় করে কাটলো আইয়ু, লিসা, হানসুইদের পুরো 2টা দিন 2টা রাত। ওরা পরদিন বিকেলে রওনা দিল। জাঙ্কুকের বাড়ি থেকে প্রায় 100 জনের মতো লোক এসেছিল। সুবিন জাঙ্কুকের বাবাকে ফোন করে আরেকবার দাওয়াত করেছিল। তিনি তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আসতে বলেছেন। সুবিন কিংবা ব্রাইটকে একটা বাজারও করতে হয়নি। তারা সেই গরু ছাগল রেখে নতুনভাবে বাজার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। জাঙ্কুকের জেদের কাছে হার মানতে হয়েছে তাদের। এতে অবশ্য তারা লজ্জায় পড়েছেন, কিন্তু জাঙ্কুক তার নিজের সিদ্ধান্তে অনড়। বাড়িতে এসেই সুগা কোথাও বেরিয়ে গেল। রাত 11টা বাজলেও সে বাসায় ফিরল না। জিমিন এত কিছু না ভেবে শুয়ে পড়ল নিজের মতো। সকালে উঠে দাদুর রুমে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করলো। এরপরে রান্নাঘরে গিয়ে জিসু আন্টিকে রান্নার কাজে সাহায্য করলো। তারপরে নিজের রুমে চলে আসলো। ফোন হাতে নিয়ে চুপচাপ বসে আছে জিমিন। বগুমের সাথে কথা বলতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু সাহস হচ্ছে না ফোন করার। বগুম ওকে নিষেধ করে দিয়েছে ফোন করতে। বগুম চায় না জিমিনের কোনো রকম ভুলে ওর সংসার নষ্ট হয়ে যাক। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর ফোন রেখে দিল জিমিন। ও বগুমের ইচ্ছেকে প্রাধান্য দেবে, নিজের যতই কষ্ট হোক না কেন বগুমের কথা অমান্য করবে না কিছুতেই। আগেও বগুমের সকল ইচ্ছাকে সম্মান করেছে, আজও করবে। অফিস থেকে ফিরে বিছানায় পিঠ রেখে নানান চিন্তা করছে বগুম। জিমিনের বিয়ে হয়েছে, ও সংসার নিয়ে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। হয়তো প্রথম দিকে ওর মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু একটা সময় ঠিকই মানিয়ে নেবে। সংসারই হবে ওর ধ্যান জ্ঞান। কিন্তু বগুম, ও কিভাবে সবকিছু মানিয়ে নিয়ে পথ চলবে? ও কিভাবে ভুলবে জিমিনকে? জিমিনকে ভোলা ওর জন্য সহজ নয়। 3 বছরের প্রণয় খুব সহজে কি ভোলা যাবে? না, ও কখনোই জিমিনকে ভুলতে পারবে না। মনের কোণে সযতনে একটা ভালোবাসার ঘর বেঁধে রেখেছিল বগুম। সে ঘরে রাজত্ব করে শুধুই জিমিন। হয়তো তার মনের রানী অন্য কারোর বুকে মাথা রেখে ঘুমায় এখন। অন্য কারোর ভালোবাসার ঘরে এখন রাজত্ব করে, যার পরশে নিজেকে তার কাছে সঁপে দিয়েছে জিমিন। যার ভালোবাসা শরীরে মেখে আদরিনী হয়ে দিনাতিপাত করছে মেয়েটা। আর কিছু ভাবতে পারলো না বগুম, যেন বুকটা খামচে ধরেছে হাজারো হিংস্র পশুতে। ঝরঝর করে চোখ দিয়ে নামছে দুঃখের নোনা জল। নাত বউ, তুমি আমার নাতিটার যত্ন নিও। ছেলেটা খুব অভিমানী, হাজার আঘাত পেলেও কাউকে বুঝতে দেয় না। মনের কষ্ট মনেই চেপে রাখে। তুমি ওকে সামনে থেকে দেখলেও বুঝতে পারবে না ওর ভেতরে ঝড় বইছে। ছোটবেলা থেকেই ও এমন। প্রথমে আমরাও বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে ওকে বুঝতে পেরেছি। চুপচাপ ঠান্ডা স্বভাবের ছেলে ও, কিন্তু ভেতরে যে পাহাড় সমান অভিমান নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা টেরই পাবে না। জিমিন দাদুর কথার প্রেক্ষিতে কি বলবে তা ভেবে পেল না, তাই ও নীরবে দাদুর কথা শুনছে। ও নতুন বউ, কালকে রাতে দেখলাম সুগা বাবা হেয়ার স্টাডি রুমে গিয়া শুইল। বাবাই এই কামটা কেন করলো? তুমি আর রুমের দরজা লাগাইয়া রাইখা ঘুমাইও না। বাবাই যেই দেখছে তুমি রুমের দরজা বন্ধ করে রাখছো, তাই সে আর তোমারে ডাকেনি। জিসু আন্টির কথা শুনে জিমিনের বুকটা ধুকপুক করছে। ও বুঝতে পারছে বিষয়টা হয়তো বেশি দিন চাপা থাকবে না। আর যখন সবাই জেনে যাবে তখন ওকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। কি জবাব দেবে তখনও? ঠিক আছে আন্টি। দাদু, আমাকে ডেকেছিলে? সুগা রুমে এসে থমকে দাঁড়ায়। ও জানতো না জিমিন এখানে আছে। জিমিন দাদুর পাশে বসেছিল। ও সুগাকে দেখে একটু জড়সড় হয়ে বসলো। এসো দাদু ভাই, নাত বউয়ের পাশে এসে বসো। তোমাদের দুজনকে পাশাপাশি অবস্থা দেখা হয়নি আমার, দেখি দুজনকে কেমন মানিয়েছে। দাদুর কথা শুনে জিমিন আর সুগা দুজনেই ইতস্ত করছে। তবুও সুগা জিমিনের পাশে গিয়ে বসলো। দাদু, তুমি ওষুধ খাচ্ছ ঠিক মতো? কালকে আন্টি বলল তুমি নাকি ওষুধ খেতে চাচ্ছ না। এমন কেন করছো? নাকি তুমিও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবার চিন্তা করছো? আমি কি সবার কাছে বোঝা হয়ে গেছি দাদু?
যে সবাই আমায় ঝেড়ে ফেলার চিন্তা করো? সুগার চোখে পানি চলে এসেছে, ওর গলা আবেগে ভারী হয়ে গেছে। জিসু আন্টির চোখেও পানি, সে সুগার কষ্ট সইতে পারেন না। জিমিন অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে। মানুষটার চোখে পানি ছলছল করছে, ফর্সা মুখটা লালচে রং ধারণ করেছে। সে ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে রাখার চেষ্টা করছে। সুগার চোখে পানি দেখে দাদু ওকে জড়িয়ে ধরলেন। এভাবে বলো না দাদু ভাই, তুমি আমার ছেলে বৌমার শেষ স্মৃতি। তোমাকে ঝেড়ে ফেলার কথা আমি চিন্তাও করতে পারি না। তবে আমার বয়স হয়েছে তো, আজকাল কিছুই খেতে ইচ্ছে করে না। হয়তো কোনো একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তাই বলে তুমি আমাকে এভাবে কথা শোনাবে? দাদুও কাঁদছে সুগার সাথে। আব্বা, এভাবে কাইন্দেন না, দুপুরে খাননি কেউই, আমি টেবিলে খাবার দিতেছি। নতুন বউ, তুমি আব্বারে নিয়ে টেবিলে আসো। সুগা বাবা, তুমিও আসো। আজ আমি তোমার পছন্দের রুই মাছের কালিয়া রাঁধছি, আর শেষ পাতে রয়েছে ঘরে পাতা দই। দাদু, চলুন আপনাকে ডাইনিং এরিয়ায় নিয়ে যাই। আমার পাশে আরেকটুখানি বসবে না আব্বু? তোমাদের সাথে একটু গল্প করি। জিমিন হাসলো দাদুর কথায়। দাদু, আপনি কালকে আমাদের বাড়িতে কেন গেলেন না? আমি কিন্তু আপনাকে আশা করেছিলাম, আন্টিও যায়নি। আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই তোমাদের নিতে যেতে পারিনি। আমারও ইচ্ছে ছিল তোমাদের বাড়িতে যাব, আর আমি যাইনি, তাই জিসুও যায়নি। আমি সকালেও লক্ষ্য করলাম আপনি ঠিকমতো খেলেন না। না খেয়ে থাকলে যে আপনি অসুস্থ হয়ে যাবেন। আজকে আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেব। বেঁচে থাকো দিদি ভাই, সুখের সংসার হোক তোমাদের। সারা জীবন আমার দাদু ভাইকে আগলে রেখো। দাদু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো দাদু ভাই, কি বলবে? আমি আগামী পরশু ঢাকা যাচ্ছি, চাকরিতে জয়েন করতে হবে, তাই কয়েকদিন আগেই যেতে চাচ্ছি। তাহলে দিদি ভাইকেও তোমার সাথে নিয়ে যাও, এই সুযোগে তোমরা একটু একান্তে সময়ও কাটাতে পারবে। সরি দাদু ভাই, এবার পারবো না। নতুন চাকরিতে জয়েন করব, অফিসের কাজ বুঝে নিতে হবে। কতক্ষণ অফিসে কাটাতে হবে সেটাও জানি না। আগে অফিসের সব কাজ বুঝে নিই, বাসা ঠিক করি, তারপর তোমার দিদি ভাইকে নেওয়ার কথা ভাববো। বাসা ঠিক করবে মানে? ঢাকায় তো আমাদেরই একটা ফ্ল্যাট আছে। ফ্ল্যাট থাকতে তুমি বাসা ভাড়া নেবে কেন? দাদু ভাই, আমার অফিস হবে মতিঝিল, আর আমাদের ফ্ল্যাট গুলশান। যানজটেই অর্ধেক সময় খেয়ে নেবে, তাই আমি ভাবছি এত ঝামেলা না করে অফিসের কাছাকাছি ফ্ল্যাট নিব। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। চলো দাদু ভাই, খেতে যাই। সকালে খাইনি, ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। সুগা এতক্ষণ ধরে দাদুর সাথে কথা বলছে, কিন্তু একবারও জিমিনের দিকে তাকায়নি। জিমিন সেটা লক্ষ্য করেছে। সুগা দাদুকে ধরতে গেলে জিমিন হাত বাড়িয়ে দেয়। আপনি যান, আমি দাদুকে নিয়ে আসছি। সুগা দাদুর পেছনে গিয়ে দাঁড়ায়। জিমিন দাদুকে ধরে নিয়ে ডাইনিং এরিয়ায় যায়। দাদু ভাই, তুমি আবার কতদিন পরে আসবে? তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আমার। জিমিন মাছের কাঁটা বেছে দিচ্ছে দাদুর প্লেটে। দাদু বেশ মজা করে খাচ্ছে। ও দাদুকে মুখে তুলে খাওয়াতে চেয়েছিল, কিন্তু দাদু চাইলেন জিমিনও তাদের সাথেই খাক। বলতে পারছি না দাদু, দেখি কতদিনে আসতে পারি। সুগা লক্ষ্য করলো জিমিন শুধু করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে। সুগা জিমিনের প্লেটে মাছের কালিয়া তুলে দিলে চমকে উঠল জিমিন। ও অবাক হয়ে চাইলো সুগার দিকে। দাদু নাতির গল্প শুনতে গিয়ে ও অন্য তরকারি নেওয়ার কথা ভুলেই গিয়েছিল। এত এত খাবার রেখে শুধু ভাজি দিয়ে খাচ্ছেন কেন? শুধু ভাজি দিয়ে খাবার খাওয়া যায়? শেষে অসুস্থ হয়ে যাবেন। দাদুর কানে না যায় এমন ভাবে বলল সুগা। তবে এবারেও সে জিমিনের দিকে তাকালো না। জিসু আন্টি এখানে না থাকায় কথাগুলো শুধু জিমিনই শুনল। মাথা নিচু করে উত্তর দিল, খাচ্ছি তো। খাওয়া শেষ করে সুগা এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল বাড়ি থেকে।